আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনী রোড ম্যাপ চেয়েছে বিএনপি, তবে সুষ্ঠু ভোট আয়োজনে যৌক্তিক সময়ও দেবে দলটি। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচন কমিশন সংস্কার ও প্রশাসনে আওয়ামী স্বৈর সরকারের দোসরদের সরিয়ে দেওয়ার দাবি করেছেন। এদিকে যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারকে পরামর্শ দিয়েছে জামাত ইসলামী। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করে বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দল। পরে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত ও রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অবিলম্বে নতুন নির্বাচন কমিশন চায় তার দল। একই সঙ্গে 2014, 2018 ও 2024-এর বিতর্কিত নির্বাচন আয়োজনের জন্য সাবেক 3 নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনার দাবিও তাদের। 30 জন বিচারককে বহাল তবিয়তে তারা কাজ করছে। এখনো এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি। ফ্যাসিস্ট সরকারের সময় প্রতারণা, সাজানো ভুয়া ভোটের মাধ্যমে গঠিত সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছে। আগামী নির্বাচন কবে হবে তার একটি রোডম্যাপ দাবির কথাও জানান মির্জা ফখরুল। আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি। বিএনপির বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান জানান, সংস্কার ও নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে জামায়াত। কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে। সে কি মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি। আগামী 9 তারিখ আপনাদের মাধ্যমে জাতির সামনে আমরা আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করব ইনশাআল্লাহ। কি সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে সেই জিনিসগুলো আমরা জাতির সামনে তুলে ধরব। ছাত্র জনতার বিপ্লবকে অর্থবহ করতে প্রয়োজনীয় সংস্কার ও অর্থবহ নির্বাচনের জন্য যৌক্তিক সময় পর্যন্ত ধৈর্য ধরতে জাতি প্রস্তুত বলেও মনে করেন জামায়াতের আমির। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। আশা করছি যে এই সময় গণহত্যার সঙ্গে জড়িত সবাইকে শাস্তি দেওয়া হবে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, প্রশাসনের ভেতর ফ্যাসিবাদের দোষরদের শাস্তির আওতায় আনা হচ্ছে। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার হবে। এ সময় রাষ্ট্র সংস্কারে আরও কয়েকটি কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। রাষ্ট্র সংস্কারের কাজ ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে বলেও জানান তিনি। রাতের সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। আমরা আশা করি যে খুব স্বল্প সময়ের ভিতরে সিন্ডিকেট ভেঙে দেওয়ার একেবারে তৃণমূলের কর্মী থেকে শুরু করে প্রধান যিনি ক্রীড়ানক ছিলেন শেখ হাসিনা পর্যন্ত এটা আমরা মনে করি এই আওতায় আনা হবে এবং সবাইকে বিচার আওতায় আনার জন্য সরকারের রেসপেক্টিভ প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। যেটা প্রফেসর ইউনূস বলেছেন যে ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে, ইলেকশনের প্রস্তুতি, ইলেকশন কমিশন ফরমেশন, এগুলোর যে কাজগুলোটা সেটা এগিয়ে যাবে, যাতে যখনই কনসেনসাসটা রিচ হলো রিফর্মের ব্যাপারে যাতে খুব দ্রুত একটা ইলেকশন দিয়ে দেওয়া যায়। তো এখনই আমরা টাইমটা বলতে পারছি না, বাট একটা স্পষ্ট একটা আমরা এটা দেখছি যে কিভাবে হবে প্রসিডিউরটা। আবারও 1-11-এর মতো -2 ফর্মুলা বিএনপি দেখতে চায় না বলে জানিয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর প্রশাসনে শেখ হাসিনার লোকদের বসাতে 200 কোটি টাকা দেওয়া হয়েছে, এমন তথ্য জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উদ্বেগ প্রকাশ করেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন এআর বাদল। রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশ। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিরাজনীতিকরণের রাজনীতি নয়, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চায় তার দল। সেই দলটির কারণে 2 বার এই গণতন্ত্র নিহত হয়েছে। 1975 সালের স্বাধীনতার পরে আরেকবার হয়েছে 2012 সালের পরে, যখন কেয়ারটেকার গভর্নমেন্টকে ধ্বংস করা।
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে সরকারকে শক্ত অবস্থানের আহ্বান জানান। বিদেশি গোয়েন্দা সংস্থা প্রায় 200 কোটি টাকা বরাদ্দ করেছে বিভিন্ন প্রশাসনের ফ্যাসিবাদের পক্ষের লোকদেরকে বসানোর জন্য। এটা প্রশাসনের অনেক আমলাদের সাথে নাকি সেই গোয়েন্দা সংস্থা যোগাযোগ হচ্ছে, তারা তাদের পছন্দ মতো ডিসি, তাদের পছন্দ মতো ডেপুটি কমিশনার এবং অন্যান্য কর্মকর্তা নিয়োগ করবে। অন্যদিকে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে রিজভী বলেন, দেশের বাইরে থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। উস্কানি দিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে একটা রক্তাক্ত বাংলাদেশের আবহ তৈরি করে আপনি সেই সুযোগে মনে করেছেন বাংলাদেশে প্রবেশ করবেন। আর বাদল, RTV, ঢাকা। জুলাই অভ্যুত্থানের শহীদদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। গণ অভ্যুত্থানের 2 মাস পূর্তিতে শাহবাগে এক সমাবেশে জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসায় কোনো কার্যকর পদক্ষেপ মেলেনি বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক কমিটি। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর শাহবাগে নাগরিক সমাবেশে জড়ো হন কমিটির সদস্য সহ বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার, যেখানে আহত পরিবারের সদস্যরা অর্থাভাবে চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেন। যাদের নির্দেশে নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে তাদের বিচারের দাবি জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, কোনো সমন্বয়কারীরা তাদের খোঁজ নেননি। 19 জুলাই পর থেকে এ পর্যন্ত সার্জিস আলম, নাহিদ আলম এরা যারা আছে আজ পর্যন্ত এই শহীদ পরিবার তাকে যে বলল না যে আপনারা কেমন আছেন। খুবই সন্দিহান যে আমরা ন্যায় বিচার পাবো কিনা বা কবে পাবো বা এই বিচার থেকে দিতে পারছি না। এখনো গুম হওয়া অনেকের খোঁজ মেলেনি জানিয়ে দ্রুত পরিবারের কাছে প্রিয়জনদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান স্বজনরা। প্রত্যেকটা হত্যার বিচারের দায়ে, প্রত্যেকটা গুমের ঘটনার ভিতরে যে এভিডেন্সগুলো প্রোটেকশন করার, সেটা যদি অতি সত্বর আমরা না করি, আমরা জানি না আমাদের এই বিচারকে স্বচ্ছভাবে ন্যায়ভাবে আনতে পারবো কিনা বিচারের ফলাফলটা। শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি ছিল নাগরিক কমিটির সদস্যদের। আগের সরকারগুলো ভারতের সাথে যে নতজনের রীতিতে ছিল, এই সরকার গণ অভ্যুত্থানের সরকার, এই সরকার কোনোভাবেই ভারতের সাথে নতজনের রীতিতে থাকতে পারে না। এই সরকারকে অবশ্যই ভারত দিল্লির যে রীতি আছে সেই নীতির সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস রাখতে হবে। এই ডেথ সার্টিফিকেটের সুরাহা করতে হবে। তারা হাসপাতাল থেকে ঘুরবে না, এবং যারা আহত আছেন তাদেরকে একটা সেন্টার থেকে কাজ করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে কার্যকর করার পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থেকে সরিয়ে সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়ার দাবি জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। পুলিশ বাহিনী কোনো সক্রিয় ভূমিকা পালন করছে না। আমাদের সভরেন্টি যে ফোর্স আছে, আর্মিকে মাঠে ডিপ্লয় করা হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, পুলিশের কাছে দায়িত্ব হস্তান্তর করে সভরেন্টি যে ফোর্স, আর্মিকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়ার জন্য। আহত নিহতদের নিয়ে কোনো রাজনীতি না করতে রাজনৈতিক দলের প্রতি হুঁশিয়ারিও দেন তিনি। লিপ্ত রয়েছেন রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। শাকিবুর রহমান, RTV, ঢাকা। ডিবিতে আর কোনো আয়নাঘর থাকবে না বলে আশ্বাস দিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ডিবিকে সাধারণ মানুষের আস্থার জায়গায় নিতে কাজ করবেন, স্বচ্ছতার সাথে সব মামলা তদন্ত করা হবে। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন অতিরিক্ত কমিশনার। ইকবাল অনেকের সহায়তায় শাকিলা করিমের রিপোর্ট। 5 আগস্ট সরকার পতনের পর ঢাকা মহানগর পুলিশ সহ সারা দেশে শতাধিক কর্মকর্তাকে বদলি ও চাকরিচ্যুত করা হয়। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেয়া হয় নতুনদের। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্ব পান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ, আসামিদের আর হয়রানি করা হবে না, মানুষ ন্যায় বিচার পাবে। ডিবি আর নায়ক নায়িকার আড্ডাখানা হবে না বলেও জানান তিনি। স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না। থাকবে না কোনো ভাতের হোটেল। আসামি যেই হোক না কেন সেই ন্যায় বিচার পাবে।
গ্রেপ্তারকৃত আসামিদেরও নির্যাতন করা হবে না। ডিবি অফিসের নাম শুনলে আর কেউ যেন আতঙ্কিত না হয়, সাধারণ মানুষ যেন সুবিচার পায়, অন্যায় জুলুম থেকে বাঁচতে পারে, সেটি নিশ্চিত করা হবে। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। ডিবি অফিস হবে ভুক্তভোগীদের ভরসা স্থল। দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরো রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান রেজাউল করিম। দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের মতো ঢাকা মেট্রোপলিটন এলাকায়ও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা পুলিশের কোনো কর্মকর্তা অপরাধ করলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন অতিরিক্ত পুলিশ কমিশনার। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, ডিবির কোনো সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হন, তাদেরকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। শাকিলা করিম, RTV, ঢাকা। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। অন্তত 193টি গ্রাম প্লাবিত হয়ে ভেসে গেছে ঘরবাড়ি, মাছের ঘের তলিয়ে গেছে আমনের ক্ষেত। শেরপুরে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা কবলিত এলাকায় খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকট দেখা গেছে। আরও অন্তত 2 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের তথ্য ছবিতে সায়েদ মাহমুদের রিপোর্ট। ঝুম বৃষ্টি আর পাহাড়ি ঢল যেন পাল্লা দিয়ে বাড়াচ্ছে পানি। বানের তোরে ভেসে গেছে অনেকের ঘরবাড়ি। কোমর সমান পানির গন্তব্য এখন টিনের চালা। এভাবে চলতে থাকলে নেমে আসতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয়। ভোগাই ও কংস নদীর পানি বেড়ে শেরপুর, ময়মনসিংহের অবস্থা বেশি খারাপ। পানি উঠেছে নেত্রকোনা নির্মাঞ্চলেও। জিঞ্জিরাম নদীর পানি যেভাবে বাড়ছে, এতে কাল পরশুর মধ্যে প্লাবিত হতে পারে জামালপুর। শেরপুরের নলিতাবাড়ি, শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলায় কমপক্ষে 113টি গ্রাম তলিয়ে গেছে। বন্যায় খলিশাকুড়া গ্রামের ইদ্রিস আলী, বাগবের গ্রামের আমিজা খাতুন সহ 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন নলিতাবাড়ি থানার ওসি সানোয়ার হোসেন। পানি উন্নয়ন বোর্ড জানায়, শেরপুরের ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বাড়ছে, অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। এছাড়া ভারতের মেঘালয়ের বৃষ্টির প্রভাব পড়ছে জেলায়। পাহাড়ি ঢল হঠাৎ করেই এসে আমাদের বাড়ি ঘর কোনো কিছু বাঁচানো সম্ভব হয় নাই। আবাদ ফসল, গরু বাছুর এবং হঠাৎ করে যে রাস্তাঘাটে মেশিন গাড়ি ঘোড়াও দেওয়া ছিল, সে ব্যাপক ক্ষতি হয়েছে। মাছের প্রজেক্ট ছিল, তারপর সবজির বাগান ছিল, সবগুলো আপনার একবারে গরু বাছুর এগুলো অনেক গরু ভেসে গেছে। ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদের বাঁধ ভেঙে অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। হালুয়াঘাটে প্লাবিত অন্তত 30টি গ্রাম। কবলিত এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মুঠোফোনের নেটওয়ার্কও নেই। ভেঙে পড়েছে যোগাযোগ অবকাঠামো। দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। সব চলে গেছে পানি দেওয়াইছে, হাঁস মুরগি পানি দেওয়াইছে। এদিকে বৈরী আবহাওয়ায় শনিবার সকাল থেকে উপকূলীয় অঞ্চলের 6 রুটে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহে অন্তত 2 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী 24 ঘন্টায় কংস, সোমেশ্বরী, জিঞ্জিরামে পানি বাড়বে। নেত্রকোনা ও জামালপুরের নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে। সাইয়েদ মাহমুদ, RTV। এদিকে শরতের শেষ দিকে এসেও যেন বিদায় নিতে চাচ্ছে না বর্ষা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার সারাদিন ঝরার পরও শনিবারও ভোর থেকে চলছে অবিরাম বৃষ্টি। ঢাকাসহ 5 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। অনবরত বৃষ্টির কারণে রাজধানীর অলিতে গলিতে পানি জমে গেছে। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে যান জলজটে ভোগান্তি পোহাচ্ছে কর্মজীবী মানুষ। জাতীয় জ্বালানি নিরাপত্তাকে বিঘ্নিত করার লক্ষ্যে তেলবাহী জাহাজে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুর মালেক। দুপুরের সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন তিনি। বলেন, তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এদিকে দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। গেল রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলার সৌরভ নামে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে নদীতে ঝাঁপ দিতে সাদেকুল নামে একজন নিহত হন।
এগুলো সাগরে অপেক্ষমান বড় জাহাজ থেকে তেল নিয়ে বন্দরে পৌঁছানোর কাজ করে। গত ৩০ সেপ্টেম্বর বন্দরের ডলফিন জেটিতে বাংলার জেটিতে বিস্ফোরণের পর আগুন লাগে। এ ঘটনায় ৩ জন মারা যায়। আমরা ধারণা করছি নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্ট যথেষ্ট বেশি। এখন যদি জ্যোতির ঘটনার সাথে আমরা সৌরভের ঘটনাকে লিঙ্ক আপ করি, তাহলে নিঃসন্দেহে এখন এখানে একটা সূত্র মনে হয় যে জাতীয় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করা বা জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করার লক্ষ্যে এই ধরনের কর্মকাণ্ড হতে পারে। দেশের শিল্প খাতে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শ্রমিক অসন্তোষ, এমনটি মনে করছে শিল্প মালিকরা। সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত সেমিনারে তারা জানায়, শ্রমিকদের আক্রমণের ভয়ে অনেকে কারখানায় যেতেই ভয় পাচ্ছে। এমন বাস্তবতায় শিল্পের সুযোগ সুবিধা বৃদ্ধি নয়, বরং ছাঁটাইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থনীতিবিদদের মতে অর্থনীতি পুনরুদ্ধারে শ্রীলঙ্কার মতো যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। সেলিম মালিকের রিপোর্ট। যেহেতু সামনে কোনো ইমিডিয়েট ফেস্টিভিটিও নেই, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নিলে দাবি দেওয়া নিয়ে আন্দোলনের নামে বিভিন্ন খাতের শ্রমিকরা একের পর এক বৈঠক করে তাদের বেশিরভাগ দাবি মানা হলেও থামছে না অসন্তোষ। ডিসিসির সেমিনারে শিল্প মালিকরা জানান, এই মুহূর্তে পরিস্থিতি এমন, এভাবে চলতে থাকলে শ্রমিকদের সুবিধা তো বাড়ানোই যাবে না, বরং ছাঁটাইয়ে নামার দরকার হতে পারে। অপারেশন কমিয়ে আনতে হবে। অপারেশন কমিয়ে আনতে গেলে তো আমার পক্ষে আসলে তখন কন্টিনিউয়াসলি বেতন দিতে পারাটাও একটা বড় চ্যালেঞ্জ। প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, গ্রুপের 1.5 লাখ শ্রমিক আগে কখনো আন্দোলন না করলেও এখন শ্রমিকদের ভয়ে কারখানায় গিয়ে আতঙ্কে থাকেন। আমি কি এই ফ্যাক্টরি থেকে নিজের জীবনটাকে বেরোয় আসতে পারবো? যদি এই ধরনের ব্যবসায়ীরা যদি শঙ্কিত হন নিজের ফ্যাক্টরি যেতে, তাহলে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু আগামী দিনে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। শ্রমিকদের এমন আন্দোলনকে ন্যায়সঙ্গত নয়, বরং দেশি বিদেশি চক্রান্ত বলে মনে করেন শিল্প মালিকরা। সরকারের গেজেটেড 44টা সেক্টর আছে, একমাত্র গার্মেন্ট সেক্টরে এই দাবি নিয়ে আমরা প্রতিদিন মুখোমুখি হচ্ছি। অন্য 43টা সেক্টরের কেউ তো আমরা রাজপথে দেখি নাই। ওয়ার্কারদের যেটাকে অসন্তোষ বলা হচ্ছে, সেটাকে আমি মনে করি টার্গেটেড ভায়োলেন্স কিছু কিছু ক্ষেত্রে, সেটা নিয়ে যখন বিদেশে একটা অপপ্রচার চলে, কিছু ক্ষেত্রে অপপ্রচার, কিছু ক্ষেত্রে সত্যি, তখন বিনিয়োগকারী তো দূরের কথা, আমাদের এক্সপোর্ট অর্ডার গুলো ডাইভার্ট হবে, এটা স্বাভাবিক। এমন বাস্তবতায় কেমন চলছে দেশের অর্থনীতি? বিশ্লেষকদের মত, ব্যাংক খাত ছাড়া কোনো খাতেই সংস্কারের যথেষ্ট পদক্ষেপ নেয়নি অন্তর্বর্তীকালীন সরকার। খারাপ পলিসি নেওয়া বন্ধ হয়েছে, কিন্তু খারাপ পলিসি ইজ হাফ অফ দ্য গ্লাস, রেস্ট অফ দ্য গ্লাস ইজ স্টিল এমটি। সেটা হলো আমাদেরকে এই এক্সপোর্টের যে বায়ার্স বা কমিউনিটি, ইন্টারন্যাশনাল ট্রেডিং কমিউনিটি আর ফরেন ইনভেস্টরস, এই জায়গাটায় আমাদের আসতে হবে। পোশাক শিল্প অস্থির করে কোনো কোনো দেশ বিদেশি ক্রেতাদের ভাগে নেওয়ার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তার। মান্থলি সেলস অফ ডলার। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ করেছে গণতন্ত্র মঞ্চ, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এবি পার্টি ও গণ অধিকারের পরিষদ। সংলাপ শেষে নেতারা বলেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনের জন্য যৌক্তিক সময় দেবে তারা। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ নেতাদের বিচার চান। ফ্যাসিবাদী শক্তি যাতে আর ফিরে আসতে না পারে, সেজন্য তাদের সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানান সংলাপে। একটা গণতান্ত্রিক রাষ্ট্র করা যায়, আবার যাতে ফ্যাসিবাদ ফিরে আসে, সেই জন্য রাষ্ট্রে একটা সংস্কার করা দরকার। এবং সংস্কার কর্মসূচি এই কারণেই আমাদের বিশেষ গুরুত্ব দিয়ে আমরা প্রথম থেকে বলেছি। গণতান্ত্রিক নির্বাচন, দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, প্রতিষ্ঠান, আইন সংস্কার, এগুলোর একটা গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচন ছাড়া মানে এটা সংস্কার ছাড়া নির্বাচন, দুটোকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর কিছু নেই। জাতীয় সরকার যেটা আমরা বলি যে সমস্ত প্রতিনিধি, সমস্ত দল তাদের দলীয়ভাবে তারা মার্কায় বাংলাদেশের জনগণ ভোট দিবে, ভোট আনুপাতিক হারে সেখানে প্রতিনিধিত্ব সংসদে দায়িত্ব পালন করবে, এই পদ্ধতি আমরা বলেছি। সংবিধান থেকে শুরু করে রাজনৈতিক ব্যবস্থাপনা, শিক্ষা, অন্যান্য যেই কমিশনগুলো গঠন করা হয়েছে, প্রতিটি কমিশনকে এইভাবে আমাদের সকলের সাথে পরামর্শের মাধ্যমে মিটিং করে তারপরে প্রস্তাবনা চূড়ান্ত করবে, এই ব্যাপারে আশ্বস্ত করেছেন আমাদেরকে। গণ অভ্যুত্থানের বিজয় গাথার সোনালী অধ্যায় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে একটি কারিগরি কমিটি গঠন করার কথা জানিয়েছে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। দ্রুত পাঠ্যপুস্তক প্রণয়ন করায় 2025 সালে বইতে কিছু ভুল ত্রুটি থাকতে পারে বলেও জানান তিনি।
ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি থেকে তরুণ প্রজন্মকে বের করে এনে সুস্থ ধারার মানবিক রাজনীতির আহ্বান জানিয়েছেন তিনি। মাহিদুর রহমান রুবেল জানাচ্ছেন বাকিটা। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেটে বরাদ্দ সবচেয়ে কম। এই বৈষম্য দূর করতে না পারলে শিক্ষার মান বাড়ানো সহজ হবে না। সরকারের বিভিন্ন খাতে অপচয় দুর্নীতি কমানো গেলে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো সম্ভব বলে মনে করেন বক্তারা। তিনি যখন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, যে কোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকদের জন্য কিছু আচরণবিধি থাকে। বাংলাদেশেও তেমন আচরণবিধি তৈরি করা সম্ভব বলে আশা ব্যক্ত করেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে অপরাজনীতি বন্ধ প্রয়োজন বলেও মনে করেন এই উপদেষ্টা। একটা সমস্যা হলো যে এখনকার তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম অপরাজনীতি, দুর্বৃত্তায়ন এবং দখলদারির ছাত্র রাজনীতির সঙ্গেই শুধু পরিচিত। নতুন বছরের প্রথম দিনে বই তুলে দেওয়ার বাধ্যবাধকতা থাকায় মাত্র 2-3 সপ্তাহ পাঠ্যপুস্তক পরিমার্জনের কাজ হয়েছে, ফলে ভুল ত্রুটি থাকতে পারে বলেও মনে করেন এই উপদেষ্টা। আগামী শিক্ষাবর্ষে স্কুলের ছেলে মেয়েদের হাতে নতুন বই তুলে দেওয়ার বাধ্যবাধকতার কারণে মাত্র 2-3 সপ্তাহের মধ্যে পাঠ্যপুস্তকের পরিমার্জন করতে হয়েছে। তাতে হয়তো কিছু ভুলভ্রান্তি থেকে যাবে। আশা করি সকল মহলের এবং শিক্ষাবিদদের পরামর্শে শিক্ষাক্রমের ধারাবাহিকতা রক্ষা করে পরবর্তীতে আরও সংস্কার সম্ভব হবে। অপরিকল্পিতভাবে দেশজুড়ে বিশ্ববিদ্যালয়ে বাড়লেও শিক্ষার মান বাড়েনি বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফলে বিশ্ববিদ্যালয়ে বাড়লেও বাড়েনি কর্মসংস্থান। মাহিদুর রহমান রুবেল, RTV, ঢাকা। কর্পোরেট সুশাসনের জন্য 11তম ICSB ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স PLC। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন ন্যাশনাল লাইফের CEO মোহাম্মদ কাজিমউদ্দিন ও CFO প্রবীর চন্দ্র দাস। এই সময় অর্থ উপদেষ্টা বলেন, দেশের মানুষকে কাজে লাগাতে পারলে অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াবে। আর ন্যাশনাল লাইফের CEO মোহাম্মদ কাজিমউদ্দিন বলেন, গ্রাহকদের বীমা দাবি যথাসময়ে পরিশোধ করা হয়, সেজন্য টানা চতুর্থবারের মতো অ্যাওয়ার্ড অর্জন। আমরা 2023 সালে 1108 কোটি টাকা দাবি পরিশোধ করছি এক বছরে, এবং 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত আমরা 600 কোটি টাকার উপরে দাবি পরিশোধ করছি। আজকের যে পুরস্কারটি, আমি মনে করি এই পুরস্কার আমাদেরকে আরও আনন্দিত করবে এবং আরও বেশি উৎসাহিত করবে এবং আমরা এগিয়ে যেতে আরও বেশি সাহায্য করবে আমাদেরকে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাজধানী ইসলামাবাদে দফায় দফায় এ সংঘর্ষ হয়, এরপর সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এর মধ্যে শনিবার পাঞ্জাবের লাহোরে উত্তেজনা দেখা দেয়, সেখানেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সংবাদ মাধ্যম দ্য ডন বলছে, শনিবারও ইসলামাবাদে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিও উত্তপ্ত হয়ে আছে। এসবের মধ্যে সেখানে বন্ধ রাখা হয়েছে মোবাইল ইন্টারনেট। এছাড়া বড় বড় সড়কগুলো কন্টেইনার দিয়ে আটকে রাখা হয়েছে। রাতের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।